ইশারা ইঙ্গিতে যদি প্রলোভনের ইঙ্গিত থাকে, তাহলে তার দ্বারা সত্যিকারের ক্লাসিক হোমিওপ্যাথ হওয়া সম্ভব নয়। সে যখন অন্যান্য ক্ষেত্রে মানুষকে প্রতারণার আশ্রয় নিয়ে আসতে পারে, প্রতারিত করতে পারে, তাহলে সে রোগীকেও করতে পারবে। আর রোগীকে প্রতারণার অর্থ হলো হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথ চর্চা করা। এত কষ্ট করে পড়াশোনার দরকার নাই। তাই আমি দিব, আমি কথা যখন দিয়েছি আমি দিব, নোটও দিব, এটাও দিয়ে দিব। কখনো কখনো আমার একটু সময় লাগে। আচ্ছা, গতদিনে ল্যাকেসিস ওষুধের অনেকটাই আলোচনা করে ফেলেছি। আজকে তারপরের থেকে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে ল্যাকেসিস ওষুধের দ্বিতীয় পর্ব। সম্ভবত আরো একটি ক্লাস হতে পারে ল্যাকেসিস সম্পর্কে। দেখা যাক কতদূর কি হয়। গতদিনের আলোচনা শেষ হয়েছিল নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাওয়া, এ পর্যন্ত। নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাওয়া এ পর্যন্ত। নিদ্রায় বৃদ্ধি, নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাওয়া এ পর্যন্ত আলোচনা ছিল। আমার মনিটর কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, আজকে মাথা এবং এই যে আগামী দিন যে আলোচনাটুকু হবে, এবং আগামী দিন যদি আলোচনা হয় ল্যাকেসিস সম্পর্কে, সেদিন ল্যাকেসিসের পূর্ণ একটি চিত্র, ল্যাকেসিস সম্পর্কে জর্জ ভিতুলকার স্যারের জিভি কিনোটস থেকে সংক্ষিপ্ত কি উপস্থাপনা আমাদের জন্য রয়েছে, এবং ল্যাকেসিস মোটা প্রত্যেকটা লেটারের, প্রত্যেকটা অক্ষর দিয়ে ল্যাকেসিসের বিশেষ লক্ষণগুলো বর্ণনা সেই ক্লাসগুলোতে থাকছে। একটি ক্লাস থাকবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়তো আগামী দিন আলোচনা হওয়ার প্রয়াস থাকবে, সেটি হলো আমরা এই যে লক্ষণ চাপা পড়লে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, হেরিং ল, এই যে কয়েকটি কথা বললাম, এগুলার কম্বিনেশন কি, কিভাবে আমরা একজন রোগীর স্কিন ডিজিজ হয়ে ওখানে মলম দিয়ে চাপা দিয়ে কিংবা অন্যান্য অপহোমিও চিকিৎসার মাধ্যমে চাপা দিয়ে শেষ পর্যন্ত হার্ট পর্যন্ত গেছে, তাদের কষ্টকর লক্ষণগুলো কি করে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে, কি করে রোগীকে আরোগ্য করতে হবে, 1 নম্বর সূত্রে আলোকে সেই আলোচনাটি আগামী দিন হবে। বিশেষ আলোচনা থাকছে, অবশ্যই আপনারা সেদিন উপস্থিত থাকবেন। যারা উপস্থিত থাকবেন না তারা তো আনকাট রেকর্ড সব পেয়ে যাবেন, কিন্তু ক্লাসে উপস্থিত থাকলে হয় কি আপনি কিছু লাইভ কোশ্চেন করতে পারেন। যাই হোক, শুরু করতে আজকের আলোচনা ল্যাকেসিস এর দ্বিতীয় পর্ব। জি, আগামী দিন বলতে আগামী ক্লাসে না আগামী দিন? জি, আগামী ক্লাস, আগামী ক্লাস অর্থাৎ কি বার হচ্ছে? মঙ্গলবারে। জি, আগামী মঙ্গলবারে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের আলোচনা মাথা। সূর্যের রোদ লাগার ফলে মাথা বেদনায় এটা একটা উৎকৃষ্ট ওষুধ। সানস্ট্রোকে বা সর্দি গরমির অব্যবহৃত পরেই গ্লোনোইনের সঙ্গে অবশ্যই এটা তুলনীয়। গ্লোনোইন ওষুধ সম্পর্কে আপনারা জানেন। সানস্ট্রোক, সর্দি গরমির ফলে যে ওষুধটি ব্যবহার প্রচলন আছে সেটির কথা বলা হচ্ছে। বিশেষ করে গ্লোনোইন দ্বারা এর মুখ্য ফল নিবারিত হলেও ল্যাকেসিস তারপরে সুন্দরভাবে উপযোগী। যখনই সূর্যের তাপ লাগে তখনই যদি রোগীর মাথা ধরে এবং তা পুরাতন রূপ ধারণ করে, তবে ল্যাকেসিস বিশেষ উপকারী। নেট্রামকার বস, এই কথাটি আমি পেয়েছি ইবি ন্যাশ লিডার্স বই থেকে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেয়েছি। ন্যাশ উনি একজন বিদগ্ধ হোমিওপ্যাথ ছিলেন। জাদ্রেল এলোপ্যাথ থেকে উনি মাইগ্রেট হয়ে হোমিওপ্যাথে এসেছিলেন। তো তার বই থেকে এই অংশটুকু আমি কেটে আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে রৌদ্র সহ্য হয় না, সান ইনটলারেন্স, সেটা বেশ কিছু ওষুধে পাই। গ্লোনোনে আছে, তারপরে আপনার ল্যাকেসিসে আছে,
হ্যাঁ, ন্যাট্রাম কার্বে আছে। ন্যাট্রাম কার্ব আগুনের তাপ, চুলার তাপ, স্টোভের তাপ এগুলাও সহ্য করতে পারে না। আবার রৌদ্রের সঙ্গে সঙ্গে বৃদ্ধি আরো কয়েকটা ওষুধ আছে, সেখান থেকে আমাদের বিভ্রান্তি হওয়া যাবে না। কি স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস আছে, স্পাইজেলিয়া আছে, ন্যাট্রাম মিউর তো আছেই। যে সূর্যের তাপ যত বাড়ে তাদের কষ্টগুলো তত বাড়ে। স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস ওষুধ আছে যেটা ডান দিকে রোগ আক্রমণ করে। স্পাইজেলিয়া আছে যেটা বাম দিকে রোগ আক্রমণ করে। এগুলা সকালে সূর্য উঠলো তাদের কষ্ট শুরু হলো। সূর্য যত বাড়বে, বিশেষ করে মাথা ব্যথা তত বাড়বে। সূর্য যখন মধ্য গগনে তখন তাদের রোগও মধ্য গগন মানে তীব্রতা আকার ধারণ করে। সূর্য হেলে পড়ছে পশ্চিমে, তাদের রোগগুলা কমে যাচ্ছে। স্পেশালি স্যাঙ্গুইনেরিয়া ডান দিকের রোগ এবং স্পাইজেলিয়া বাম দিকের রোগ। এছাড়াও রোদে কাজ করে, হিটে গরমে সানস্ট্রোক হয় এক ধরনের, সর্দি গরমি বলে। এরকম ক্ষেত্রে অ্যাকিউট কেসের ক্ষেত্রে গ্লোনোইন একটি চমৎকার ওষুধ, এবং সেটি যদি বারংবার হয় তাহলে ল্যাকেসিসের কথা বলেছেন ডক্টর ইভি ন্যাশ মহোদয়। জ্বর, টাইফয়েড প্রকৃতির রোগে ল্যাকেসিসের একটি বিশেষ প্রকৃতিগত লক্ষণ জিহ্বাতে পাওয়া যায়, জিহ্বাতে টাঙে পাওয়া যায়। সেটা হলো রোগী অতি কষ্টে জিভ বের করে। আপনি রোগীকে বলবেন জিভটা বের করেন, রোগীর কষ্টে জিভ বের করবে। জিভ শুকনো, কাঁপে এবং নিচের দাঁতে আটকে যায়, ল্যাকেসিসের জিহ্বা। টাইফয়েড জ্বরের থেকে চুম্বক অংশ, টাইফয়েড জ্বরের অংশটুকু এখানে তুলে এনেছি। ল্যাকেসিস ওষুধ টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দারুণ কাজ করে। এখানে হয়তো অনেকে বলবেন আমি রোগের নামে কেন আলোচনা করছি। আসলে ওই যে বলেছি ইভি ন্যাশ স্যারের চুম্বক অংশটুকু, যেগুলো তার ক্লিনিক্যালি এত ভালো বই খুব কম আছে, সেইখান থেকে নিয়ে এসছি আপনাদের। ক্লিনিক্যালি বা রোগ চিকিৎসার ক্ষেত্রে এই কথাগুলো খুবই কাজে লাগবে। তাহলে এই যে জিভটা কাঁপে, জিভ বের করতে পারে না, এটা কি আর কোনো ওষুধে আছে? হ্যাঁ, খুব কাছাকাছি একটি ওষুধে আছে, সেটা হলো জেলসিমিয়াম। এটারও জিভ কাঁপে, বানান একটু মিস্টেক হয়েছে। এটারও জিহ্বা কাঁপে এবং জিভ কষ্ট করে বের করে, কিন্তু ল্যাকেসিসের মতো শুকনো নয়। জেলসিমিয়ামের জিহ্বাটা ল্যাকেসিসের মতো শুকনো নয়, একটু ময়েশ্চার থাকে, ভেজা থাকে। জিভ কাঁপা রোগীর অত্যন্ত দুর্বলতার লক্ষণ, কিন্তু জেলসিমিয়ামে এটা জ্বরের একেবারে প্রথম দিকে দেখা যায়, আর ল্যাকেসিসে তার জ্বরের একেবারে শেষ ভাগে ঘটে। আমার কাছে রোগী আসলো, আমার এক ফার্স্ট টাইম চিকিৎসার। রোগীর বয়স তখন হয়তো 5 বছর হবে। রোগীর বাবা গরমের দিনে তাকে মানে কম্বল দিয়ে জড়িয়ে, গরমের দিন খেয়াল রাখবেন, কম্বল দিয়ে জড়িয়ে নিয়ে আসছে আমার কাছে। মানে রোগী এত কাঁপছে। তখন আমি চেম্বার দেই নাই, আমার বাসাতেই চাকরি করতাম, পাশাপাশি এই রোগী দেখতাম। আসার পরে আমি দেখছি কাঁপছে, তখন নতুন অবস্থা। তবে এই রোগীটা চিন্তা আমার ভুল হয়নি। তাকে বললাম জিহ্বাটা বের করো, জিহ্বা বের করছে, জিহ্বা খুবই কাঁপছে, জিহ্বা বেরই করতে পারছে না সে। ঠিক এই লক্ষণটার এখন যেটা আমরা আলোচনা করছি, মানে এত দুর্বলতা জেলসিমিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু দুর্বলতা কথাটা আসলে কিন্তু কমন লক্ষণে চলে যায়, কমন সিমটম, যে লক্ষণের গুরুত্ব আমাদের কাছে খুবই কম। দুর্বলতা, এই লক্ষণের গুরুত্ব খুবই কম। কিন্তু জেলসিমিয়ামের দুর্বলতার কারণে জিহ্বা বের করতে পারছে না। তাহলে যখন জ্বর আসবে তখন তাকে কি করলাম, 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি অর্থাৎ 50 সহস্রতম পদ্ধতি তাকে তাৎক্ষণিকভাবে আমি সেবন করালাম, ওখানে তৈরি করে আমি বাসায় সেবন করানোর পরে মনে হয় 5 মিনিট মধ্যে তার কাঁপুনি থেমে গেল, রোগী আরাম বোধ করতে লাগলো। আরেকটু বসিয়ে রাখলাম, গল্প করতে করতে রোগীর জ্বর কমে যেতে শুরু করলো এবং রোগী আরাম বোধ করতে লাগলো। তাকে এটা শীত কমে যেতে থাকলো, মানে কি তার ভাইটাল ফোর্স পজিটিভ সিগন্যাল দিয়েছে, কাজ করতে পেরেছে। সে চাচ্ছিল ভাইটাল ফোর্স, কি বলছিল ভাইটাল ফোর্স বলছে, কিভাবে বলছে, যে শরীর কাঁপুনের মাধ্যমে, শীতের মাধ্যমে, তৃষ্ণাহীন শীত, খুবই দুর্বলতা। এই কয়েকটি কথা কে বলছে, কে বলতে পারবে? ভাইটাল ফোর্স কাকে বলছে? হোমিও চিকিৎসককে। কারণ ভাইটাল ফোর্সের খবর কেবল হোমিও চিকিৎসকরা জানে, অন্য কেউ জানে না, অন্য কোনো প্যাথির লোক জানে না। তারা জানে এটা ইমিউনিটি পাওয়ার, কিন্তু ইমিউনিটি পাওয়ার আর ভাইটাল ফোর্সের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। ভাইটাল ফোর্স বললো আমাকে জেলসিমিয়াম দাও, আমি তাকে জেলসিমিয়াম দিলাম। ভাইটাল ফোর্স ওটা নিয়ে যথাযথ কাজ করে রোগীকে সুস্থতা থেকে নিয়ে গেল।
পরের দিন জানা গেল যে হ্যাঁ রোগী একটা ডোজেই পুরোপুরি সুস্থ। খেয়াল রাখতে হবে অ্যাকিউট ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যদি আমাদের এই ওষুধ ১ ডোজই লাগে, একবারই। সর্বোচ্চ ২ বার লাগতে পারে। খুব কমই লেগেছে ২ বার। তাহলে জিহ্বায় কম্পন, লেকেচিসো। দেখবে সাপ যখন জিহ্বা বের করে জিহ্বা কাঁপে। ঘন, ঘন জিহ্বা বের করে। ছোট বাচ্চারা ঘন, ঘন জিহ্বা বের করে। এটা লেকেচিস ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সাপও জিহ্বা বের করে। কারণ সাপ থেকেই তো লেকেচিস ওষুধ তৈরি। তাহলে এখানে আমরা কি বুঝলাম? অ্যাকিউট ক্ষেত্রে অর্থাৎ জেলসিমিয়াম ১ম এর দিকে জ্বরের এবং ল্যাকেসিস শেষের দিকে। ল্যাকেসিসে রোগীর মুখে দুর্গন্ধ থাকে এবং জ্বরের ভোগকাল পর্যন্ত মুখবিবর অত্যন্ত শুকনো থাকতে পারে বা মুখে প্রচুর পরিমাণে আটা, আটা মানে আঠালো টাইপের শ্লেষ্মা সঞ্চিত হয়। ইবি ন্যাশ থেকে ২ টি তথ্য আমি পেয়েছি। যেহেতু আমি মানসিক লক্ষণে যাবো এজন্য এই ২ টা শেষে যুক্ত করলাম আর ২ টি লক্ষণ। নির্গমনে নিবৃত্তি। এই কথাটি ল্যাকেসিস, জিঙ্কা মেড সহ আর বেশ কিছু ওষুধে থাকলেও ল্যাকেসিস এটি খুব বেশি দৃঢ়ভাবে আমরা পাই। ল্যাকেসিস সাপের বিষ মারাত্মক ক্ষতিকর। এর কামড়ে দংশিত স্থান নীল হয়ে যায়। দংশিত স্থান রক্ত কালো হয়ে যায়। ভীষণ জ্বালা করে। ওই স্থান থেকে রক্ত বের করে দিলে বেশ আরাম বোধ হয়। ওই স্থান থেকে রক্ত বের করে দিলে আরাম বোধ হয়। মানে নির্গমন, রক্ত নির্গমন হলে আরাম বোধ। নির্গমনে নিবৃত্তি। অনুরূপ এর রোগীর আচরণ মারাত্মক নিষ্ঠুর। আক্রান্ত স্থান নীল বর্ণ ধারণ এবং জ্বালা করে। আক্রান্ত স্থান থেকে রক্ত বা স্রাব বের হলে উপসম্বোধ করে। কেবল মাথা ব্যথা ছাড়া। ধরে নেন রোগীর এই যে ল্যাকেসিস ওষুধে গ্যাংগ্রিন হওয়ার একটা প্রবণতা। গ্যাংগ্রিন মানে কি? পচা ক্ষত, যে জায়গায় আক্রান্ত হয়েছে সেটা আঙ্গুলে হতে পারে, যেখানেই হোক সেই জায়গায় পচন শুরু হয়ে যায়, কালো হয়ে যায়। সেখানে ল্যাকেসিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, হয়তো পরবর্তীতে আলোচনাতেও থাকবে। ল্যাকেসিসের মল কালো, সাপের মল কালো, ল্যাকেসিসের আক্রান্ত স্থানগুলো কালো। তাহলে যে জায়গা আক্রান্ত হয় সেই জায়গা থেকে যদি রক্তপু যাই বের হোক না কেন রোগী আরাম বোধ করে, তাহলে নির্গমনে নিবৃত্তি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। অর্থাৎ নির্গমনে নিবৃত্তি উদাহরণ দেওয়া যেতে পারে আরো কয়েকটি। তো এই রোগীর ক্ষেত্রে আমরা নির্গমনে নিবৃত্তি কথাটা শব্দটা একটু মানে একটু ডিফিকাল্ট মনে হয়। আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যেমন হাঁপানি। কিছু রোগী আছে হাঁপানিতে আক্রান্ত, অ্যাজমা। অ্যাজমার বানানটা একটু কঠিন, ASTHMA, অ্যাজমা, অ্যাস্টমা। হাঁপানিতে যদি সর্দি ওঠে, হাঁপানি, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কি? শ্বাসনালীতে যদি শ্লেষ্মা জমে, তাহলে সর্দিটা ওই শ্লেষ্মা যদি উঠে যায় তাহলে রোগী আরাম বোধ করে। এটা ল্যাকেসিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ঋতুকালীন যন্ত্রণা, ঋতুস্রাবে আরাম। তার যখন মিনিস্ট্রিয়াল সাইকেল শুরু হয়, পিরিয়ড শুরু হয়, মেন্স শুরু হয়, যদি মেন্স শুরু হওয়ার আগে তার কষ্ট হয়, ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হতে পারে। যেই মেন্স শুরু করবে, ব্লিডিং, রক্ত বের হতে শুরু করবে, নির্গমন হবে, তখনই তার আরাম শুরু হবে এবং মেন্স শেষ হলে তার সমস্ত কষ্টগুলা দূর হয়ে যায়। নির্গমনে নিবৃত্তির আরেকটি উদাহরণ। ঘাম দেখা দিলে জ্বর ছেড়ে যায়। এটা ঠিক যে ঘাম দেখা দিলে জ্বর ছেড়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু আমরা বেলেডোনাতেও এটি দেখতে পাই। কিন্তু বেলেডোনাতে ঘাম ছুড়ে গেল, জ্বর চলে গেল, আবার ঘুরে জ্বর আসে। কিন্তু ল্যাকেসিসের এটা স্পেশাল লক্ষণ, ঘাম ছুড়ে গেলে জ্বর ছেড়ে যায়। অনেকের জ্বর থাকা অবস্থায় ঘাম হতে পারে কিন্তু জ্বর কিন্তু ছাড়ে না, কিন্তু ল্যাকেসিসের এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। খোস পাঁচড়ায়, চুলকানি দেখা দিলে ভালো থাকে। খোস পাঁচড়া আছে কারো, চুলকানি, একজিমা, চুল কাচ্ছে না কিন্তু তার কষ্ট আছে, হয়তো ওখানে ব্যথা আছে কিংবা জ্বালা করছে কিংবা অন্য রকমের কোনো উপসর্গ বা কষ্ট দেখা দিচ্ছে, কিন্তু যে চুলকানি শুরু হলো অমনি সে আরাম বোধ করতে লাগলো। এটা একটা এই ওষুধের লক্ষণ। এবং চুলকানি বন্ধ হলে, তার চুলকানিটা বন্ধ হয়ে গেছে এখন, যে কারণেই হোক, আপনি মলম দিয়ে হোক কিংবা ঠান্ডা লেগে হোক কিংবা যে তেল মালিশ করে হোক, যে কারণেই হোক চুলকানিটা আপনার নাই, ইরাপশন আছে কিন্তু চুলকাচ্ছে না, তখন আপনার শ্বাসকষ্ট দেখা দিবে। তাহলে যখনই তার চুলকানি শুরু হবে তখন শ্বাসকষ্টটা কমে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এরকম নির্গমনেই কষ্টের উপশম এই ওষুধে একটি প্রায়োগিক লক্ষণ। আবার কোথাও ফোড়া হয়েছে আপনার,
সেখান থেকে যদি পুঁজ নির্গমন হয় তাহলে কষ্টের উপশম হয়। বিষের কারণে এই সাপে দংশিত ব্যক্তির রক্ত জমাট বাঁধে না, কারণ রক্তকে বিশ্লিষ্ট করাই এই ঔষধ, এই সাপের বিষের মূল কাজ। এর রোগীর রক্ত জমাট বাঁধে না, রক্ত পাতলা থাকে। এটা মূলত রক্ত বিশ্লিষ্টকারী একটি ওষুধ, যার ফলে রক্তে কণা ভেঙে যায়, জমাট বাঁধতে চায় না, প্ল্যাটিলেট গুলা কমে যায়। অবশ্য এটা প্রায় টাইফয়েড রোগে হয়, যা অত্যন্ত বিপজ্জনক অবস্থা। সামান্য ক্ষত থেকে প্রচুর রক্তপাত হয়, কোথায় সামান্য কেটে গেল, ছিঁড়ে গেল, কিংবা কোনো ক্ষত হলো, সেখান থেকে প্রচুর রক্তপাত হয়। দাঁত দিয়ে, মাড়ি দিয়ে, নাক দিয়ে এই ওষুধের রোগীর রক্তপাত হয় প্রচন্ড পরিমাণে। অর্থাৎ সাপের দংশনে সবচেয়ে বেশি আক্রান্ত হয় রক্ত সংবহন প্রণালী এবং স্নায়ুমণ্ডলী। রক্ত নীল হয়ে যায়, সারা শরীর নীল হয়ে যায়, পচন শুরু হয়, দুর্গন্ধ নির্গত হয়। কারণ এই রক্তচাপ প্রবণ নীল হয়ে যাওয়া, এই রক্তচাপ প্রবণতা নীল হয়ে যাওয়া, বিষাক্ত হওয়া, ফোড়া, কার্বঙ্কল হওয়া, ক্যান্সার জাতীয় পীড়া হওয়ার প্রবণতা দেখা যায় এই ওষুধে। তাহলে আমরা মোটামুটি সার্বদৈহিক লক্ষণগুলা কিন্তু আলোচনার মধ্যে নিয়ে আসলাম। আগামী দিন যখন আলোচনা করব, পুরো সার্বদৈহিক এবং মানসিক লক্ষণের একটা জিস্ট, একটি পরিপূর্ণ চিত্র আমরা দিব। এবার মহামতি কেন্ট কি বলেছেন? মহামতি কেন্ট বলেন, ল্যাকেসিসের মনের চিত্র পেতে বিষধর সাপের স্বাভাবিক মনোবৃত্তি অনুভব করতেই হবে আমাদের। অর্থাৎ ল্যাকেসিস সাপের মধ্যে তার মানসিক অবস্থা কি, আমরা কিভাবে প্রমাণ করি? সাপের সঙ্গে তো কথা বলতে পারি না। হ্যাঁ, সাপও কথা বলে। সাপ কি করে কথা বলে? তার যে বিষ আছে, সেই বিষ কথা বলে। কি করে কথা বলে? যখন এই ওষুধটা, বিষটা মানুষের দেহে প্রুভিং করা হয়েছিল, তখন সুস্থ মানুষের দেহে কিছু লক্ষণ প্রকাশিত হয়েছিল বিষের কারণে। এই লক্ষণগুলি হলো সাপের বিষের কথা। এবার আমরা দেখব সেটি এই ওষুধে। হিংসা বা এনভি, আর্সেনিক, পালসেরিল, স্ট্রাপসিগ্রি, ল্যাকেসিস, এটা ফার্স্ট গ্রেডেও আছে কোনো বইয়ে সেকেন্ড গ্রেডেও আছে। ব্রায়োনিয়া, ক্যালকেরেকার্ব, লাইকোপোডিয়াম, শিপিয়া। হিংসাতে এতগুলো ওষুধ আছে। তো আমাদের আজকের আলোচনা যেহেতু ল্যাকেসিস, তার আলোকে কি হয় সেটা দেখব। সাপের দংশন প্রবৃত্তি খুবই স্বাভাবিক। সাপ কিন্তু কামড় দিবে, এটাই স্বাভাবিক। আপনি সাপুরে হোক আর যেখানেই হোক, সাপ দেখবেন কাছাকাছি যাবেন, আপনাকে আক্রমণ করবে, এটা তার সহজাত প্রবৃত্তি। এমনকি এই দংশনের দ্বারা সাপের আদৌ উদর তৃপ্তি হয় না, বরং দংশনের অব্যবহৃত পরেই সে আবারও দংশন করলে তার শরীরে একটা ভয়ানক অবসাদ আসে। তবু এমনই তার প্রবৃত্তি যে দংশন না করে থাকতে পারে না। দেখবেন কিছু যারা বিষাক্ত সাপ, যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ সুযোগ করে থাকে, একের পর এক দংশন করতে থাকবে, এবং দংশন করতেছে তার বিষ কিন্তু ওই দংশনের মাধ্যমে বিষ দাঁত দিয়ে তার শরীরে প্রবিষ্ট করছে। তার মানে তার ভিতর থেকে কিন্তু কিছু ক্ষয় হচ্ছে। বিষ তার একটা এনার্জি, শক্তি, তার একটা অস্ত্র। সেটি যতবার দিচ্ছে মানুষের দেহে, যাকে আক্রমণ করছে, সে মানুষ হোক, পশু হোক, যাই হোক না কেন। যেমন বেজির সঙ্গে সাপে নেউলে সম্পর্কে, বেজিকে কিন্তু এই কাজটা করে, বারবার আক্রমণ করে। মানুষকেও যদি সুযোগ পায় তাহলে তাই করবে। বারবার যে বিষটা তার ভিতরে, শরীরের ভিতরে দিচ্ছে, সে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, শরীর অবসাদ হয়ে যাচ্ছে। কিন্তু তার মনে ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না, দংশনের পরেও তার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না। আর তার এই দংশনের পিছনে একটা দারুণ হিংসা বৃত্তি থাকে। সাপের দংশনের কারণ একটা হিংসা বৃত্তি। এই রোগীরাও নিজেদের ক্ষতি হবে জেনেও অন্যর অনিষ্ট করতে সর্বদা সচেষ্ট থাকে। দেখেন কি মিল! সাপ জানে একে দংশন বারবার করলে আমার ভিতর থেকে বিষগুলো কমে যাচ্ছে, আমি দুর্বল হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, তারপরেও সে যেমন দংশন করে। এই রোগীরাও কারোর পিছনে যদি একবার লাগে তাহলে তাকে বারবার আক্রমণ করতে চাইবে, ক্ষতি করতে চাইবে। নিজের যে ক্ষতি হবে সেটা ভেবেও সেই কাজটা করবে। অর্থাৎ সাপ মাত্র বিদ্বেষপরায়ণ এবং হিংসুটে। এই ওষুধে রোগীরাও তদ্রূপ হয়। তবে সাপকে আক্রমণ না করলে সে যেমন বিশেষ ক্ষতি করে না, ল্যাকেসিসও তাই। তাকে না খোঁচালে, তাকে না খেপালে সেও নীরব থাকারই চেষ্টা করে। সাপ কিন্তু সহজে কাকে আক্রমণ করে না। দেখবেন রাস্তা দিয়ে যখন যাবে তখন সাপ সে পালাবে মানুষকে দেখে, কিন্তু আপনি যখন তার সামনে যাবেন, আপনি যখন তার কাছাকাছি যাবেন, লাঠি নিয়ে আক্রমণ করবেন, আঘাত করবে, তখনই সে ফোঁস করে উঠবে।
অন্যথায় নয়। ব্যতিক্রম 2-1টা সাপ থাকে। তাহলে এই রোগীরাও তাই, সে এমনি কিছু বলবে না, কিন্তু যখনই আপনি তাকে আক্রমণ করতে যাবেন সেও আপনাকে আক্রমণ করবে। আবার অকারণ হিংসা, অর্থাৎ অন্যের কল্যাণ বা উন্নতি সহ্য করতে না পারা। এছাড়াও যদি ল্যাকেসিসকে কেউ তোষামত করে বা তোলমর্দন করে তাহলে তার প্রতি খুবই সন্তুষ্ট থাকে। ল্যাকেসিস রোগীকে যদি কেউ তোলমর্দন করে তাহলে সে খুব সন্তুষ্ট থাকে। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে তোলমর্দন করলেই বা তাকে তেল দিলে, তার তালে তাল মেলালেই, তার প্রশংসা করলেই সে বেশি খুশি থাকে। আমরা এখন দেখবো এই যে এনভি কথাটা এখানে আসছে, হিংসা বা ঈর্ষা। ঈর্ষা আসলে ঈর্ষাই হবে আর কি। হিংসার ঈর্ষার পার্থক্যটা একটু আমাদের জানতে হবে, না হলে এই রোগীদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু গোলমাল হয়ে যেতে পারে লক্ষণ নির্বাচনের ক্ষেত্রে। আমরা দেখবো এনভি, খুব সূক্ষ্ম একটা পার্থক্য। এনভি অর্থাৎ ঈর্ষা, এটার ব্যাখ্যাটা দিচ্ছি। অন্যর যা আছে তা পাবার জন্য ব্যক্তির মধ্যে যে ঈর্ষা বা ঘৃণাপূর্ণ অনুভূতি সৃষ্টি হয় তাকে বলা হয় এনভি বা ঈর্ষা। এই এনভি কোনো ব্যক্তি, বস্তুগত জিনিস, সামাজিক মর্যাদা অথবা অন্যর দ্বারা প্রাপ্ত উচ্চ পদের জন্য হতে পারে। কেউ যদি অন্য কারো ভালো চাকরি, সুন্দর বাড়ি অথবা সুন্দর সম্পর্ক রেখে ঈর্ষান্বিত হয় তবে সেটি ঈর্ষার উদাহরণ। এনভি এর অধীনে 5টি সাব রুব্রিক আছে, যা হোক ওটা থাক, ওটা পড়ে। তাহলে এটা এনভি আমরা জানলাম যে অন্যর আছে আমার কেন নেই, অন্যর আছে পালসার গাড়ি, আমার কেন সিটি 100 গাড়ি, এটা একটা ঈর্ষা। কিন্তু এখানে তার ক্ষতি করার প্রবণতা তার নেই। আমরা ডিটেলসে পরে আসছে, তুলনায় আসবো। এবার জেলাসিটা দেখবো কি। ঈর্ষা, হিংসা, সন্দেহজনিত ভয় হলো। তাহলে জেলাসিটা হলো কি, নিরানন্দ বা ক্রোধের মিশ্র অনুভূতি থাকে, যেটা অন্যর আছে এমন কিছু দেখে ব্যক্তি সেটি লাভ করার জন্য অনুভব করে। ভয় থেকে উদ্ভূত এটিকে ভাবাবেগ বা অদ্ভুত অস্বস্তির মিশ্রণ রূপে বর্ণনা করাও যায়। এখানে ব্যক্তি ভাবে কি নিজের ভালোবাসার মানুষটিকে কেউ হয়তো কেড়ে নেবে বা নিয়েছে, জেলাস ফিল করে। আবার কখনো কখনো অন্যকে কিছু সুবিধা ভোগ করতে দেখে ব্যক্তি চিন্তা করে সে কেন এই সুবিধা পাচ্ছে না। যেমন এখন সবচেয়ে টপ অফ দ্য টপিক হলো তেল। এখন আমি জানলাম যে একজন বলছে আমি 100 টাকা বেশি দিয়ে আমি 1000 টাকার তেল নিয়েছি, কয়েকদিন আগের কথা অবশ্য। এখন আমি চিন্তা করছি আমার বাইকে তেল নাই ঈদের আগে থেকে, গাড়ি বাড়িতে ঘরে আমি উঠাই রাখছি। এখন আমার যদি মনে হয় ইস, ও ওইভাবে পেয়েছে, আমি যদি এভাবে পেতাম, এটা হলো ঈর্ষা, এনভি। এটা এনভি। কিন্তু ওইটা যখন পাবার লালসা জাগে আমার, ইস আমি কেন এটা পাবো না, তখন সেটা জেলাসির দিকে চলে যাবে। মোট কথা, অন্যর ভালো দেখলে খারাপ লাগা, বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যাদের সাথে ব্যক্তি চলাফেরা করে তাদের ভালো দেখলে, উন্নতি পর্যবেক্ষণ করলে তার যদি খারাপ লাগে তাহলে বোঝা যায় সে জেলাসিতে ভুগছে। একটু তুলনা করে আরেকটু ক্লিয়ার করি। জেলাসি এর মতো হল জেলাসি এনভির মতো হলেও এনভি এর সাথে প্রধান পার্থক্য যে এনভি একটি ইতিবাচক অনুভূতি আর জেলাসি নেতিবাচক। এই কথাটুকু দুইটি শব্দ মনে রাখবেন। এনভি এবং জেলাসি একে অপরের থেকে বেশ কিছুটা আলাদা। এনভি অর্থ অন্যর কাছে যা আছে তা চাওয়া, অন্যদিকে জেলাসি হলো নিজের যা আছে তা অন্য কেউ নিতে চাইছে বলে চিন্তিত হওয়া, ভয় পাওয়া, শঙ্কিত হওয়া। এনভিয়াস রোগী ভাবে ও পেয়েছে কিন্তু আমি পাইনি কেন, আর জেলাসি রোগী মনে করে যেটা আমি হারিয়েছি সেটা ও পেয়েছে। কোনো ঘটনার পরে এনভি আসে আর জেলাসি আসে কিছুটা পূর্বানুমান এবং সন্দেহের ভিত্তিতে। এই হলো পার্থক্য এনভি এবং জেলাসি। খুব সূক্ষ্ম একটা ব্যাপার, খুবই সূক্ষ্ম ব্যাপার। আশা করি এটা যদি আরো মনোযোগ দিয়ে শোনেন আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। এনভি হলো ইতিবাচক, জেলাসি হলো নেতিবাচক। হিংসা প্রবৃত্তি থাকে জেলাসির মধ্যে। বলে না, ইস আরে আমার বরটা চাকরি করে একটা সরকারি পিওরের চাকরি, আর ওর বরটা একজন বিসিএস ক্যাডার,
কিংবা একজন সরকার উচ্চ পদস্থ কর্তা। এই যে ইস আমার যদি ওটা হতো, ইস কেন এটা হলো আমার, এই যে নেগেটিভ একটা চিন্তা, এটা জেলাসি। আর এনবিটা ঠিক কাছাকাছি, আমার কেন নয়, কিন্তু ওর প্রতি শত্রুতামূলক, ওর প্রতি নেগেটিভ চিন্তা নয়, আমার তো হতে পারতো, আমার নেই কেন, হওয়ার জন্য হয়তো চেষ্টা করবে যদি সম্ভাবনা থাকে। এটুকুই পার্থক্য। প্রতিশোধ পরায়ণ লেখেছিস হিংসাবৃত্তির পাশাপাশি যে সে প্রচন্ড প্রতিশোধ পরায়ণ। কেন? যদি কেউ ঝগড়া শুরু করে তবে শুরুকুকু মানে সাপ, যে সাপ থেকে এই ওষুধটি তৈরি, সেই শুরুকুকু সাপ প্রতিপক্ষের সাথে প্রাণ লড়াই করে, যে কোনো মূল্যে জিততে চায়, কিন্তু কোনোভাবে হেরে গেলে দ্রুত স্থান ত্যাগ করে। যেমন সাপ আর বেজির কথাই ধরেন, শুরুকুকুর কথা বাদ দিলাম। সাপে নেউলে সম্পর্ক, সাপ বেজির মধ্যে ঝগড়া হলে কি করবে? যতক্ষণ শক্তি আছে ততক্ষণ তাকে আক্রমণ করবে, যেই পারবে না অমনি সে লেজ গুটিয়ে পালাবে। লেকেসিস প্রতিযোগিতা, এই রুগীরা প্রতিযোগিতায় দয়া দেখাতে বা ছাড় দিতে রাজি নয়, নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করে, হেরে গেলে ধার্মিক সাজে, বদমেজাজি শাশুড়ি বৌমায়ের কাছে পরাজিত হলে চাবি ফেলে দিয়ে ধার্মিক সাজে। অর্থাৎ প্রতিশোধ পরায়ণ মনোভাব এই ওষুধের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। শাশুড়ি বউয়ের পিছনে লেগেই থাকে, কিন্তু যখন দেখে না বউর যুক্তি লজিক সব ঠিকঠাক আছে, তখন সে যুক্তি তর্কে হেরে যায়, তখন চাবির গোছাটা ফিরে দেয়। বাবা আমার আর ওই সময় না, আমার বয়স হয়ে গেছে, আমি আর এখন সংসার টংসার নিয়ে আমি অত ইয়া করতে পারিও না, মনেও থাকে না অত, আমার নামাজ কালাম আছে, আমার ইবাদত বন্দেগী করতে সময় পাই না, নাও বাবা তুমি সংসার সামলা, বৌমাকে এটা দিয়ে সে লেজ গুটিয়ে পালায়। এইটা হলো লেকেসিসের শাশুড়ি, মানে শাশুড়িটাই লেকেসিস। অর্থাৎ প্রতিশোধ পরায়ণতা মনোভাব এই ওষুধের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। শুরুকুক সাপ শিকার ধরলে সহজে ছাড়ে না, তদ্রুপ এই রোগীরাও কারো পিছু লাগলে সহজে ছাড়ে না। অর্থাৎ একে সামান্য খোঁচা দিলে, আঘাত করলে এরা ফনা তোলে এবং আক্রমণ করার চেষ্টা করে। এর রোগীরাও অন্যর কথা কাজে সামান্য আহত হলে ক্রুদ্ধ, উত্তেজিত এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। অহংকার লেকেসিসের রোগীরা খুবই অহংকারী, তবে অহংকারের সর্বসেরা ঔষধ হলো প্ল্যাটিনাম, ভিরেট্রামাল। তবে প্ল্যাটিনামটা সব দিক থেকে অহংকারী বেশি। লেকেসিসের রোগীরা খুবই অহংকারী, সকল বিষয়ে নিজেকে জ্ঞানী, গুণী, সম্মান এবং সকল গুণের অধিকারী বলে মনে করে। সালফারও অহংকারী আছে, সে নিজেকে। আসসালামু আলাইকুম স্যার, কথা তো শোনা যাচ্ছে না। হ্যালো, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। সকলে স্যার। শুনতে পাচ্ছেন? তাহলে আপনার হয়তো দেখেন সাউন্ডে কোনো সমস্যা থাকতে পারে, নেটওয়ার্কের সমস্যা থাকলে একবার বের হয়ে আবার প্রবেশ করেন, তাহলে আশা করি ক্লিয়ার শুনতে পাবে। সবাই শুনতে পাচ্ছে যেহেতু, তাহলে আপনাদের নেটওয়ার্কের সমস্যা, একটু দেখেন প্লিজ। লেকেসিসের রোগীরা খুবই অহংকারী, সকল বিষয়ে নিজেকে জ্ঞানী ভাবে, গুণী, সম্মান এবং সকল গুণের অধিকারী বলে মনে করে। আজকে কম্পারেটিভে যাব না, লেকেসিস তারপরে আপনার প্ল্যাটিনাম, সালফার, ওদের পার্থক্য আছে, পরে একদিন আলোচনা করব। নিজে যা বোঝে তাই করে, তাই ভালো, এটাই তার মনোভাব। কেউ যদি তার মনের মতো কথা না বলে, তাকে সমর্থন না করে, তবে মহা মুসিবত নেমে আসে এবং তেল মারলেই সব ঠিক। নিজের অযোগ্যতায় আর ভুলের সংসারে ক্ষতি হলে তা মেনে নেয় না, ভুল করলে ক্ষতি হলে সেটা মেনে নেয় না, অস্বীকার করে এটা। এবং কেউ যদি বলে যে এটা তোমার ভুল হয়েছে, তাহলে সেটা সে সহ্য করতে পারে না। এটা কিন্তু কন্ট্রাডিকশন ডিসপোজিশন বা কন্ট্রাডিকশন ইনটলারেন্স বলা যায়। প্রতিবাদ সহ্য করতে পারে না, পরের পয়েন্টে আছে এগুলা। আর যাবতীয় সৎকর্মের দাবিদার নিজেই মনে করে, মানে যা যা ভালো হয়েছে সব নিজের, এমনই হীন মানসিকতার রোগী এই লেকেসিস। আর খারাপ যেগুলো হয়েছে সেগুলো তার না, সেটাতেও সে ইনভলভ ছিল কিন্তু সেটা তার না, এমনটি মনে করে লেকেসিসের রোগী। সন্দেহ, সাসপিশিয়াস। শুরুকুকু সাপ খুবই সন্দেহপ্রবণ, সতর্ক দৃষ্টি সম্পন্ন এবং ভীতু। এর রোগীরাও তাই। অর্থাৎ দেখবেন সাপ খুবই সতর্ক থাকে। সাপের একটা বৈশিষ্ট্য, একটু শব্দ করবেন সাপ বুঝে যাবে, ফিসফিস করে কথা, এই লাঠি নিয়ে সাপ, সে পালাবে।
এতটুকু সাউন্ডও তার কানে পৌঁছাবে, সে বুঝতে পারবে এবং পালাবে। এত যেগুলো সাউন্ডে মনে হয় তাকে কেউ আক্রমণ করতে আসে, এরকম সন্দেহের বাতিক তার মধ্যে থাকে। এর রোগীরাও তাই, কাউকে বিশ্বাস করে না, সন্দেহ করে। কেউ সদুপদেশ দিলেও তার সন্দেহ হয়, ভাবে এই উপদেশের পেছনে কোনো দুরভিসন্ধি নিশ্চয়ই আছে। সর্বদাই সবকিছুর মন্দ দিকটা দেখে সে, তার কাজই তার মন্দ দিকটা দেখা। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, ফিসফিসিয়ে কথা বললেও সন্দেহ, অন্য অন্য নারীর প্রশংসায় সন্দেহ, চিকিৎসককেও সন্দেহ করে। এখন আপনি বলছেন যে আজকে অফিসে গেলাম, অফিসে গিয়ে একটা মেয়ে, আমার কলিগ এত ভালো একটা শাড়ি পরে আসছে আর এত স্মার্ট লাগছে, এই কথা বলবেন তো আপনার অবস্থা খারাপ। যদি আপনার ঘরে লেকেসিসের স্ত্রী থাকে, অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। লেকেসিসের সামনে রেখে আপনি ফিসফিসিয়ে কথা বলছেন। লেকেসিস দূর থেকে দেখছে, সে ভাববে আমাকে নিয়ে কোনো নিশ্চয় ষড়যন্ত্র হচ্ছে। এত সন্দেহের বাতিক থাকে এই রোগের মধ্যে। চিকিৎসকেও সে সন্দেহ করে, কেউ কোনো খাবার দিলে ভাবে তাদের বিষ মেশানো আছে, এমনই সন্দেহের বাতিক। আরো অনেক ওষুধ আছে সন্দেহের, হাইসেমাস আছে, রাস্টক্স আছে, বেশ কিছু ওষুধ আছে আরো সন্দেহ প্রচন্ড সন্দেহ থাকে এদের। ক্ষিপ্রতা, এই সাপ তাড়াতাড়ি চলে এবং তাড়াতাড়ি খায়, আক্রমণের সময়ও তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে এই সাপ। ল্যাকেসিস রোগীরা সবকিছুতে ক্ষিপ্রতা এবং তাড়াতাড়ি করার প্রবণতা দেখা যায় এর মধ্যে। যদিও তাড়াতাড়ি বা হারিনেস এবং বিজিনেস আলাদা রুব্রিক রয়েছে, যে ক্ষেত্রে অন্যান্য জায়গায় হিপারসাল, অরামমেট, মার্কুরিয়াস, আর্জেন নাইট্রিকাম সব আর বেশ কিছু ওষুধ আছে। ওই ক্ষিপ্রতা, হিপারসাল ক্ষিপ্রতার সঙ্গে কাজকর্ম করে, এই রোগীরাও কিন্তু এমনটা দেখা যায়। বাচালতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম। ফার্স্ট গ্রেডে রয়েছে ল্যাকেসিস, হায়োসিয়ামাস, স্ট্রামোনিয়াম। সেকেন্ড গ্রেডে সিমিসিফিকা, ফসফরাস, ওপিয়াম, সেলিনিয়াম, বেরেট্রোনালবাম। আরো বেশ কিছু ওষুধ আছে, সেকেন্ড গ্রেডে এই কয়েকটা দিয়েছি। সাপ যখন জিহ্বা বের করে তখন জিহ্বা স্থির রাখতে পারে না। বিশেষ করে এর শিশু রোগীরাও ঘন ঘন জিহ্বা বের করে। এর অন্যান্য রোগীরাও জিহ্বা স্থির রাখতে পারে না, লিক লিক করে। এর জিহ্বা গুলো কিন্তু সাপের ইয়ার মতো, সাপের চিকন যেমন জিহ্বা, এর বাচ্চাদের বা বড় মানুষের জিহ্বাও কিন্তু অনেকটা চিকন। সেই সাথে অত্যাধিক কথা বলার স্বভাব দেখা যায়, যাকে বাচালতা বলে। আমরা নর্মাল ইংরেজিতে বলি টকেটিভ, কিন্তু এখানে লোকুয়াসিটি বা লোকুয়াসিয়াস, বাচালতা। যেন কেটলি ভর্তি ফুটন্ত পানি, শুধু বাষ্প বের হবার জায়গা খুঁজছে। বাষ্প বের হলে শান্তি বা শান্ত, সেটা কথার ফুলঝুরি কিংবা স্রাব নির্গমনে হোক। যে কোনো উপায়ে বের হলেই বা নির্গমন হলেই শান্তি। থামতে পারে না, থামলে তার কষ্ট বাড়ে। বাষ্প বের হতে না পারা কেটলির ফুটন্ত পানির কথা ভাবুন। চা খাইয়েছেন, আপনারা চা পান করেন তো, যারা ম্যাম আছেন তারা চা তৈরি করেন কেটলিতে না, আসলে পাতিলেই হয়তো গরম করেন। কিন্তু যারা পুরুষ রয়েছেন, যখন বাজারে চা স্টলে যান দেখবেন ওদের কেটলি আছে। এই কেটলিতে যখন চা গরম করে দেখবেন যে ভিতরে পানি টকবক টকবক করছে, যেই একটু আপনার ফাঁকা করবে অমনি শব্দ হবে। ঠিক এই উদাহরণটা দেওয়া চলে আপনার বর্তমান সময় প্রেসার কুকারের সঙ্গে। ওই সময় যদি প্রেসার কুকার আমদানি হতো, সৃষ্টি হতো, তাহলে উদাহরণটা হয়তো প্রেসার কুকারে হতো। যখন মাংসটা দেন, গোস্তটা দেন প্রেসার কুকারে, ওই যে যে শব্দটা হিস্সর শব্দ হয়, 6টা 4টা এক এক ধরনের খাবারে এক এক ধরনের সেই শব্দটা বের হয়। শব্দটা মানে কি, শব্দটা কি করছে, ওই প্রেসার কুকারের মধ্যে জমে আছে, কখন বের হবে? বের হলেই মনে হয় শান্তি। বের হতে হতে যখন ইয়ে হয়ে যাবে, তখন গরম উত্তাপ শেষ হয়ে যাবে, তখন কিন্তু শব্দটা কমে যাবে। এই কথাটা এখানে উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে যে বাষ্প বের হতে না পারে কেটলির ফুটন্ত পানির কথা একবার ভাবুন তো। আমরা জানি ল্যাকেসিসের সব কষ্ট বাড়ে স্রাব বের না হলে। ল্যাকেসিস রোগীর সমস্ত স্রাব ভিতরে থাকলে, পিরিয়ড না হওয়া পর্যন্ত কফ জমে থাকলে, পুজ ভিতরে থাকলে, হ্যাঁ, জ্বরে ঘাম না হলে তার কষ্টগুলো বেড়ে যায়। মনের ক্ষেত্রেও তাই। বলা হয়েছে প্রতিটা মানুষের মনের আদলেই শরীর তৈরি হয়।
মনের ক্ষেত্রে এই রোগীদের ঠিক তাই ঘটে। কিছু বলতে না পারলে, মনে উচ্ছ্বাস বের করে দিতে পারলেই মনে হয় শান্তি, নয়তো সে গুমরে মরে, শরীর খারাপের ভয় থাকে। আর কেতলির ক্ষেত্রেও সেটি দুর্ঘটনা ঘটে। কেতলির ভিতরে পানি গরম হতে হতে যদি আপনি বাদ না করে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রেসার কুকারেও তাই করতে পারে। তাই এদের ভিতরে দেখবেন এরা বেশি কথা বলে, প্রয়োজনীয় কথাও বের করে ফেলে, এদের কাছে কোনো গোপন কথা থাকে না, সব বের করে ফেলে। মানে কেন? পেটের ভিতরে ওই যে বলি না, পেটের ভিতর কথা হজম হচ্ছে না মনে হয়, মুখ দিয়ে কখন বের হবে। এই রোগীদের বিষয়টা এমনই। বাচালতা ক্ষয় দোষের একটি নিদর্শন। ক্ষয় মানে টিউবারকুলার মায়াজমের, টিবি একটা নিদর্শন। লেখেছিসে তা এত বেশি যে এই সম্বন্ধে বোধ করি কোনো ওষুধই তার সমকক্ষ নয়। অনর্গল কথা বলা, এক বিষয় থেকে আরেক বিষয়ে যাওয়া, লাগামহীন, প্রসঙ্গহীন, কি লোকের সঙ্গে কি একা বকিয়েই যায়। তাই এটি ক্ষয় দোষের একটি গুরুত্বপূর্ণ, যারা বাচাল তাদের ক্ষয় দোষের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্ষয় দোষ অনেক রকম আছে। ডায়াবেটিক একটি ক্ষয়, মানে যেটা ক্ষয় হয়ে যাচ্ছে, শরীর শীর্ণ হতে পারে, ডায়াবেটিকের সুগার পাস হতে পারে, দীর্ঘদিনের পাতলা পায়খানা আইবিএস রোগ হতে পারে, আইবিএস পাতলা পায়খানা হতে পারে, আইবিএস দুই রকমের হয়তো। তারপরে কারো হেমোরেজিক ডায়াথিসিস হতে পারে, মানে রক্তস্রাব হতে পারে, সাদা স্রাব হতে পারে, কোথা পুস্রাব হতে পারে, যে ধরনেরই হোক। এই যে ক্ষয়, সর্দি স্রাব হতে পারে, চোখ দিয়ে পানি স্রাব হতে পারে, কানে পুস্রাব, এগুলা ক্ষয় দোষের লক্ষণ। এই ক্ষয়, এই ক্ষয় বাচালতা ক্ষয় দোষের একটি লক্ষণ। তাহলে এরা যখন কথা বলে বাচাল ভাবে, তারা এক বিষয় থেকে কথা বলবে, আপনি তাকে প্রশ্ন করবেন, দেখবেন একটা বিষয় থেকে, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মনের অবস্থা খুব খারাপ। কেন হলো? ওই যে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, মেয়ের বিয়ে ঘটনা শেষ করলো, ছেলের বিয়ে শুরু করলো, কোথায় নিয়ে কোথায় ঠেকবে সে নিজেও বুঝতে পারে না, এক জায়গাতে আরেক জায়গায়। কেন? সাপ দেখবেন, সাপ কখনো সোজা চলে না, সাপ কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে, মানে একটা দিক থেকে নয়, এক দিক থেকে আরেক দিক। এর বক্তব্যগুলো, এর আলোচনাগুলো, এর বাচালতার কথাগুলাও, প্রসঙ্গগুলো একই রকম ভাবে থাকে। তখন আপনি তাকে থামিয়ে দিতে হবে। বলা হয়েছে না, রোগীর কে বাধাহীন ভাবে কথা বলতে দিতে হবে না, লেগেছিস রোগীকে তা দেওয়া যাবে না, তাহলে আপনার চেম্বারে অন্য রোগী দেখার 12টা বাজিয়ে দেবে। খেলা প্রিয়, প্লেফুল, সাপ খুব খেলতে ভালোবাসে। খেলা বা কাজ ছাড়া একটা মুহূর্ত কাটে না। খেলার জন্য কোনো না কোনো সঙ্গীকে সে বেশ জোগাড় করে নেয় সাপ। এর রোগীরাও বড় প্লেফুল বয়, রসপ্রিয়, মজাদার, আমোদ প্রমোদ খুবই প্রিয়, কৌতুক প্রিয় হয় এই রোগীরা। ল্যাকেসিস দেখবেন খুবই কৌতুক প্রিয়। সেই সঙ্গে থাকে ল্যাক অফ ম্যানারলেস থাকে এরা। তবে এর মুদ্রা দোষ হলো লোককে নিয়ে তাচ্ছিল্য করা একটা স্বভাব এদের আছে। লোক অন্যদের নিয়ে তাচ্ছিল্য করার, তুচ্ছ তাচ্ছিল্য করার স্বভাব আছে। এই যে অহমিকা থেকে এই বিষয়টি আসে। স্বপ্ন, মৃত্যু, সাপ, যেন চারিদিকে সাপ ঘুরছে, এমনকি নিজের অন্ত্যেষ্টিক্রিয়া স্বপ্ন দেখে, মানে নিজে মারা গেছে, মারা গেলে তো তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়, তাই না? তাকে গোসল টোসল করানো, এই সমস্ত কার্যকলাপ, কিংবা পোড়ানো, হিন্দুদের ক্ষেত্রে, অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে, এই বিষয়গুলা সে নিজে স্বপ্নে দেখে। স্বপ্ন একটি ওষুধ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ এটা মানসিক লক্ষণের চেয়ে কোনো অংশ কম নয়। কারণ স্বপ্ন মানুষ ইচ্ছে করেই দেখতে পারে না, কেউ আবার স্বপ্ন দেখা থেকে বিরতও থাকতে পারে না। এমন একটি ডিরেকশন এটা, এমন একটি মনের স্তর এটা, যেখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই, একবার কন্ট্রোললেস। যেমন মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, স্বপ্নের উপরও কারো নিয়ন্ত্রণ নেই। আর স্বপ্নের ব্যাখ্যা আছে। আমাদের হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে উনি কিন্তু, আল্লাহ তাকে সেই জেলখানা থেকে ওই উসিলায় নিয়ে এসে একটা মিশরের রাজা হয়েছিলেন। তো এই যে স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা রয়েছে, আমরা হোমিওপ্যাথিতে সেটা প্রপার ইউটিলাইজ করে রোগ আরোগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারি। প্রতিবাদ অসহ্য, কন্ট্রাডিকশন ইনটলারেন্স, এটাকে আমরা অন্যবার একটা ওয়ার্ডও ব্যবহার করতে পারি, কন্ট্রাডিকশন ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, এটা বলতে পারি। তবে এখানে ওইটাই বেশি প্রযোজ্য হবে। কন্ট্রাডিকশন ইনটলারেন্স কথাটা একটু পার্থক্য আছে। সেক্ষেত্রে ফার্স্ট গ্রেডের ওষুধ অরামেট, ইগনেশিয়া লাইকোডিয়াম, সিপিয়া ল্যাকেসিস, এরা কি করে জানেন? সামান্য প্রতিবাদও সহ্য করতে পারে না। ওই যে একটা কথা আছে যে আপনি তার মনের মতো কথা বলেন, সে যায় তালে চলে, আপনি সেই তালেই তাকে নিয়ে যান, তাহলে ভালো। কিন্তু সে কাজ করছে, আপনি তাকে বলেন না না এটা এরকম হবে না, এটা এরকম, তোমার তার ভুল ধরবেন, তার মানে তাকে বাধা দিলেন, তাকে প্রতিবাদ করলেন,
এবার আপনার উপর খেপে যাবে সে। এই সামান্য প্রতিবাদে সে অত্যন্ত ভয়ানক এবং দুর্দান্ত ভাবে চিৎকার করে অনর্গল কর্কশ বাক্যে স্রোতের মতো তার মুখ দিয়ে বের করে এটা ওটা নানান কিছু বলে প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার চেষ্টা করে। ঠিক আছে, তবে লেকেসিস খুবই বাকপটুতা থাকে, সে যুক্তি তর্কের মাধ্যমে এখানে এই যে এই কন্ট্রাডিকশন ইনটলারেন্স এবং কন্ট্রাডিকশন ডিসপোজিশন টু দুটো একটু পার্থক্যটা হলো, ইনটলারেন্স হলে একদম সহ্যই করতে পারে না সে, তখন তাল গোল পেকে ফেলে সে উল্টাপাল্টা কাজ করে। আরেকটা আছে কন্ট্রাডিকশন ডিসপোজিশন, সেটা হলো সে এটা ঠিক বাধা সে সহ্য করতে পারে না, কিন্তু সে লজিক যুক্তি দেখিয়ে সেই জায়গাটাকে সে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আমরা দুটোর মধ্যে লেকেসিস দেখতে পাই। ধ্বংস প্রবৃত্তি ও আরো ওষুধ আছে, দেখেন এখানে কয়েকটা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে। এগুলা অরামমেট, স্বর্ণ থেকে তৈরি, আমরা জানি যে এটাও প্রতিবাদ সহ্য করতে পারে না। ইগনেশিয়া প্রতিবাদ সহ্য করতে পারবে না। ইগনেশিয়া তো এমনি তো সে খুব মনোভাব মানে অবরুদ্ধ মনোভাব জনিত অসুস্থতা তার থাকেই, কষ্টের কথাগুলো, বিরহ প্রেম, ব্যর্থ প্রেমের ইতিহাস, খুব শোক, কাছের কেউ মারা গেছে, সেই কষ্টগুলা প্রকাশ করতে পারছে না। দেখবেন একই বাড়িতে হয়তো 5 ভাই বোন আছে, তার মা কিংবা বাবা মারা গেলে সকলেই কাঁদতে পারে না, কেউ আছে এক ফোঁটা পানি বের হবে না, কিন্তু পরবর্তীতে সে হয়তো সেন্সলেস হয়ে গেছে, সে কিন্তু কাঁদেনি, অন্যরা কেঁদে কেটে একাকার, কিন্তু সে কাঁদেনি, কিন্তু পরবর্তীতে সে ঘুমের ঘরে হোক অন্য সময় সে সেন্সলেস হয়ে গেছে, অন্যরা একটু স্বাভাবিক হয়ে গেছে। এই রোগীটা এগনেশিয়া। সিপিয়াতেও লাইকোপোডিয়াম তো ডিকটেটর, সে তো ডিকটেটর, সে তো প্রতিবাদ সহ্য করতেই পারে না। সিপিয়াও তাই, ল্যাকেসিস তো আছেই। ধ্বংস প্রবৃত্তি, ডিস্ট্রাকটিভনেস মেন্টালিটি। কোন মানুষের যদি অকারণে অযথা অর্থ ব্যয়ের আনন্দ জন্মে, তবে লোকে বলে থাকে এর ধ্বংসের আর দেরি নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একই রকম যে ওষুধের মধ্যে মানব দেহের অন্তঃক্ষয়ের উপশম দেখতে পাওয়া যায়, জানতে হবে সে ওষুধ ধ্বংসমুখী। কেননা যেটি সঞ্চয় থাকলে বা রক্ষা হলে মানব দেহে রক্ষিত হয়, কিন্তু সেটির ক্ষয় প্রাপ্তিতে যদি উপশম হয়, এই অবস্থায় ওই ওষুধ ধ্বংসপথের সহায়ক ছাড়া কি বলা যেতে পারে? রক্ত। আপনার রক্ত শরীর থেকে বের হয়ে গেলে আপনি শান্তি বোধ করছেন, শরীর থেকে ভাইটাল ফ্লুইড বের হয়ে গেলে আপনি শান্তি বোধ করছেন, ভেতরে যা কিছু আছে গোপন কথাগুলো বের হয়ে, যাই কথা থাকুক বের হয়ে গেলে আপনি শান্তি বোধ করছেন। শরীর থেকে গুরুত্বপূর্ণ রক্ত রস যাই হোক বের হয়ে গেলেই আপনি শান্তি বোধ করছেন। এটা ধ্বংসমুখী নয় কি? এই রোগীর মধ্যেও এই এমনটি দেখা যায়। ডেলিউশন। স্যার কয়টা আছে রুব্রিক আমি দেখি তো একটু। একটু বেশি নেই, ডেলিউশনটা বলে আজকে শেষ করে দেব। রোগী মনে করে সে অন্য এক ব্যক্তি, কোন প্রবল শক্তির হাতে সে রয়েছে, তার উপর কোন অদৃশ্য শক্তি ভর করেছে, কোন অদৃশ্য ও ঐশ্বরিক শক্তির দ্বারা সে পরিচালিত হচ্ছে। স্বপ্নের মাধ্যমে সে আদেশ পায় এবং সেই আদেশ পালন করতে বাধ্য হয়। কখনো কখনো সেটা কণ্ঠস্বরে রূপ ধারণ করে, তাকে চুরি করতে, হত্যা করতে, সে যা করে নাই তাই করতে তাকে আদেশ করে, এবং সে কোনো দিন যা করে নাই সেটা না করা পর্যন্ত মানসিক শান্তি পায় না, সে মানসিকভাবে শান্তি পায় না। এমনকি সে যা করে নাই তা স্বীকার না করা পর্যন্ত তার অত্যন্ত মানসিক যন্ত্রণা চলতে থাকে। সে মনে করে যে কেউ তাকে অনুসরণ করছে, সে অলৌকিক স্বর এবং সাবধান বাণী শুনতে পায় এবং রাত্রে এই বিষয়ে স্বপ্ন দেখে। নিজেকে নবী রসুল, নিজেকে দেবতা, নিজেকে দূত এরকম কিছু মনে করে সে। এটা আসলে ডেলিউশন না, কিছুটা হ্যালুসিনেশন। ডেলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন তিনটাই এই ল্যাকোসিসের মধ্যে আমরা দেখতে পাই। অন্যদিন এই বিষয়ে ব্যাখ্যা দিব, ডেলিউশন, ইলিউশন এবং হ্যালুসিনেশনের ব্যাখ্যাগুলো। তবে এই যে এই ব্যাপারগুলো তার মধ্যে ঘটে, কেউ তাকে কথা বলছে, সে দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পেরেছে? পারে নাই।
আসলে আমরা যা দেখি, আমাদের দেখার মধ্যে, আমরা যা দেখি সে দেখার মধ্যে, আমরা কি পৃথিবীর সবকিছু দেখি? আমরা পৃথিবীর সবকিছু দেখতে পাই না। আমরা কেন দেখতে পাই না? আমাদের দৃষ্টি সীমা আছে, সীমাবদ্ধতা আছে। আমরা সবকিছু শুনতে পাই না, আমাদের শোনার মধ্যেও সৃষ্টিকর্তা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। আমরা ইচ্ছা করলেই সবকিছু ভাবতে পারি না। মন সীমাহীন হলেও মনের মধ্যেও একটা সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমরা যে কানে শুনি না 20 থেকে 2000 ডেসিবেল, খুব সম্ভবত, আমি যদি ভুলে না যাই, স্মৃতিশক্তি বিশ্বাসঘাতকতা না করলে 20 থেকে 2000 ডেসিবেল পর্যন্ত যে শব্দের একক, সেইটুকু হলে আমরা শুনতে পাবো। 20-এর নিচে হলেও আমরা শুনতে পাবো না, 2000 উপরে গেলেও শুনতে পাবো না। তেমনি দৃষ্টির ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে রেঞ্জটা যদি আমরা তার বাইরে চলে যাই তাহলেও আমরা দেখতে পাবো না, এবং ওই রেঞ্জের নিচে আসলেও আমরা দেখতে পাবো না। তাহলে আমরা যা দেখছি চোখে, আসলে কি সবই দেখছি? ওই যে একটা অ্যাডভার্টাইজ দেখি না, দেখা যাচ্ছে না বলে নাই নাকি, দেখা যাচ্ছে না বলে নাই নাকি, এরকম একটা কথা আছে না, যে আমরা যা দেখি আসলে আহ সেটাই কি সব না? দেখি না বলে কি সেটা সত্যি নয়? অবশ্যই সেটা সত্যি আছে। এই যে এই ব্যক্তিটা, এখন এটা এখনো প্রমাণ হয়নি, এই যে ইলুশন, হ্যালুসিনেশন, আমি দেখতে পাচ্ছি না অথচ সে কাউকে দেখছে, তাকে কেউ আদেশ করছে। আমরা কিছু শুনতে পাচ্ছি না, সে শুনছে, সে কিন্তু শুনছে এবং তার সঙ্গে কথা বলছে। অনেকে দেখবেন পাখির সঙ্গে কথা বলে, গাছের সঙ্গে কথা বলে, হয়তো সৃষ্টিকর্তা তাকে সেই শক্তি দিয়েছে। এখনো বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি বলে আমরা ভর দিয়ে এটা বলতে পারছি না। হয়তো একদিন সৃষ্টিকর্তা মানুষকে সেই ক্ষমতা দিয়ে দিবেন। যাই হোক, এই যে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন কেন রেপার্টরিতে প্রথমের দিকে রয়েছে, এইটা আমরা অন্য একটা দিন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, আজকে সময় কম। তো এই রোগীর মধ্যে এই ব্যাপারটা ঘটে। প্রিয় উপস্থিতি, আজকে এই পর্যন্ত দেখি, আগামী দিনের জন্য পরে আরেকটি ক্লাস হবে। লেখা ওষুধ অত্যন্ত বড় ওষুধ, এর জন্য একদিনে এত দিলে আপনারা এটা ক্যাচ করাটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আগামী দিন আর দু একটি পয়েন্ট রয়েছে, সেই সাথে হোমিওপ্যাথির একটি চিত্র, সংক্ষিপ্ত চিত্র, ল্যাকেসিস সংক্ষিপ্ত চিত্র, ল্যাকেসিস ওষুধের প্রত্যেকটা যে অক্ষর আছে তা দিয়ে লক্ষণগুলা, পুরো ওষুধের একটা চিত্র ওখানে ফুটিয়ে তোলা, এবং জর্জ ভিতুলকাসার ইংলিশ ভার্সনের যে বিষয়টি রয়েছে আমি দেখাচ্ছি, দেখিতে কয়েকটা পয়েন্ট আছে, সেই বিষয়গুলো আমরা সামনের দিন আলোচনা নিয়ে নেব। এবার ধর্ম উন্মাদ হবে আগামী দিন, বিষাদগ্রস্ত এবং নিশ্চুপ। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণও থাকছে ওখানে। এই যে অক্ষর দিয়ে হ্যালো আছে জর্জ ভিতুলকাসারের, এই বিষয়গুলো আমরা আগামী দিন ডিটেলস একটু অর্থ সহ আমি বলে দিব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই রেকর্ড। কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। এবারে আমরা আসবো সেই প্রসঙ্গে। সেই সাথে বলি, আগামী এই মাসের রেপার্টরি শুরু হলেও কয়েকজনের রিকোয়েস্টের কারণে আগামী মাসের প্রথম দিন, যে তারিখটা হবে, 1 তারিখ 2 তারিখ হোক, যে তারিখে ক্লাস শুরু হবে সেদিন থেকে রেপার্টরি শুরু হবে। আপনারা সকলে বই কিনে ফেলবেন। আজকেও আমাকে অবশ্য বলেছে বই দেওয়ার জন্য, বেশ কিছু বই তার আমি দুইজন পাঠিয়ে দিয়েছি, আজকে চলে গেছে বই। যে দুইজন বই চেয়েছেন ঢাকা থেকে, আপনাদের উদ্দেশ্যে বই চলে গেছে। আজকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি আপনাদের। একজন অনেক টাকারই বই, 5000 টাকার মতো, আর একজন হয়তো 4000 টাকার মতো প্রায় বই কিনেছেন। আপনাদের বরাবর কেন্ট রেপার্টরি সহ চলে গেছে। তো বইগুলো ওটা চেঞ্জ হবে দরকার হলে। আচ্ছা, আর কার কেন্ট রেপার্টরি নাই নিজের এলাকা থেকে কিনবেন, অন্যথায় না পেলে আমাকে জানাবেন। আগামী 1 তারিখ থেকে রেপার্টরি হচ্ছে, 1-2 তারিখ থেকে যেদিনই হয় সেদিন। আর আপনারা এই গ্রুপে
অবশ্যই কিছু লিখবেন না। যে অনেকে নতুন আছেন, এই গ্রুপে লিখবেন না, কারণ এই গ্রুপ কেবল আমার নোটিশের জন্য। খুব ইমার্জেন্সি হলে লিখবেন আমার পার্সোনাল গ্রুপে। যদি মনে করে সেটা আমি মূল গ্রুপে দেবো, সেটা দিয়ে দেবো। আপনারা কেউ এখানে লিখবেন না। অনেকে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন, সেটা করবেন না। স্ক্রিনশটটা আমার ওখানে দিবেন, পার্সোনাল গ্রুপে দিবেন আমার। আর টাকা, আর আরেকটা বিষয়, এই যে 2-1 জন টাকা পাঠিয়েছেন, আমাকে নাম্বারও দেননি, আবার স্ক্রিনশটও পাঠাননি। আমি তো এটা খুঁজে পাবো না কে দিলেন টাকা, অথচ আপনার ওখানে খাতায় লেখা থাকবে আপনি এখন আনপেইড আছেন। আমি খুঁজে পাবো না। আপনি পেমেন্ট করার পরে অবশ্যই সেটা যদি অন্য ফোন থেকে দেন, তাহলে শেষের 4টা ডিজিট, 4টা সংখ্যা লিখবেন, 4টা অঙ্ক লিখে দিবেন যে এত নম্বর থেকে পাঠিয়েছি। এখন আপনি টাকা পাঠালেন, এখন আপনি ওই নাম্বারটা দেন 2 দিন পরে, তাহলে হবে না তো। ইমিডিয়েট আফটার, মানে যখন পাঠাবেন দ্রুতই পাঠাতে হবে, কারণ একের পর এক যখন আসতেই থাকে আমার ফোনে, তখন এটা এই হিসাবটাও মেনটেন করতে হয়। এটা খুব বোরিং, একটা ডিসগাস্টিং মনে হয় আমার কাছে। কার্ডটা আসলো, কার্ডটা আসলো না, এই একটা ব্যাপার থাকে যেটা একটু জটিলতার দিকে চলে যায়, অত সময় আমার থাকে না। এর জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, না হলে আপনারটা আনপেইড অবস্থায় ওইভাবে থেকে যাবে কিন্তু। আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা এখানে আছেন, যদি মনে হয় যে না আপনার এখানে ভালো লাগছে না, আপনি চলে যেতে পারবেন, তবে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। এমনটা করবেন না যেটা বেশ কয়েকজন করেছে। আমি আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই। উনি বলছেন আমার সময় পাইনি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ভালো কথা, সময় পাইনি, আপনি গ্রুপে আছেন কেন? আমাকে জানাতে হবে। আপনি গ্রুপে নিজে লিভ, আমাকে জানিয়ে আপনি লিভ নিতে পারবেন। আপনাকে আমি নোট দিয়ে দিচ্ছি, আমরা অডিও গুলো দিয়ে যাচ্ছে, আপনি তো পাচ্ছেন সেগুলা। এখন আপনি বলছেন আমি এটা জানি না, আমি এটা বুঝতে পারিনি। এটা হলো তাই? আপনি একজন শিক্ষিত সচেতন ব্যক্তি হয়ে কেন এমনটি করবেন? আপনি ঢোকার সময় তো অনেকবার আলোচনা করে তারপরে এখানে এসেছেন, তাই না? শর্তগুলো মানবেন এইভাবেই। কিন্তু এখন আপনি আপনার মন গড়া কাজ করছেন, আপনার ভালো লাগছে না, যে কারণেই হোক না কেন। সেটা ভালো নাও লাগতে পারে, আমার ক্লাস সবার ভালো লাগবে এমনটা নাও হতে পারে। কিন্তু এই নিয়মগুলা, অন্তত ন্যূনতম এই সেন্সটুকু আমার মনে হয় সকলের থাকা দরকার। আপনি যাবেন ভালো কথা, কিন্তু আমাকে বলে যান, আমি গ্রুপে লিফট দিয়ে দিব আপনাকে, অসুবিধা নেই। এখানে কারো বাধ্যবাধকতা নেই। একটু শক্তভাবেই বলতে হলো আজকে, কারণ আমি অনেক কষ্ট পেয়েছি কয়েকজনের আচরণে। আচ্ছা, যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, জি, নামটা বলে প্রশ্ন করবেন প্লিজ। স্যার রিয়া বলছি। জি জি, রিয়া ম্যাম বলেন। বলছি এই যে ওষুধের যে ভাগগুলো হয় না মেডিসিন দেওয়ার সময়, ওইটার একদিন বুঝিয়ে দিলে ভালো হয়। মানে বুঝলাম না, ওষুধ কি করে প্রয়োগ করব? প্রয়োগ করব, কিরকম টাইপে করা উচিত, হ্যাঁ ওটাই। ও আচ্ছা আচ্ছা, দিব দিব, ওটাও দিব, ওটাও দিব, অবশ্যই দিব। আমার তো একটা প্ল্যান আছে ওই অনুযায়ী। এখন যারা আচ্ছা প্র্যাকটিস ঠিক আছে। করছেন তাদের কাছে মনে হচ্ছে যে এখনই দেন, কিন্তু যারা নতুন তারা তো এখন ওষুধই কি সেটাই বুঝতেছে না অনেকেই। আর এই হ্যাঁ, রেপার্টরির বইটা কিভাবে পড়বো সেটাও একটু। রেপার্টরি তো ক্লাস 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এই মাস থেকে হুম। বারবার বলেছিলাম, আমি এই জন্য দুঃখিত যে কয়েকজন রিকোয়েস্টের কারণেই, বই না থাকার কারণেই আমাকে এমনটি করতে হয়েছে। আমি জন্য সরি। আগামী মাসের প্রথম থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। ঠিক চিন্তা আছে কিছু স্যার, নেই। শুরু থ্যাংক থেকেই ইউ। শুরু হবে, এবং ওই সময় কোনো গ্যাপ দেওয়া যাবে না। এবং কেউ যদি রেপার্টরি শিখতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে? এই আর কি, সব শেখাবো। ওষুধ পড়ানোর পরে হুম। রেপার্টরি শুরু হবে। আর এই কয়েকদিনে যে আলোচনাগুলো হবে গুরুত্বপূর্ণ, সেটা হলো আগামী দিন রেপার্টরি, আগামী দিন লেখেছিস শেষ ক্লাসটা হওয়ার পরে 1 নম্বর সূত্র নিয়ে বিশেষ আলোচনা রয়েছে, সেটা বলেছি। এবং তারপরের দিন, তারপরে আজকে তারিখ হচ্ছে আপনার স্যার ওই অর্গাননের ওটা কোন বই? যে কোনো কবির হলে হবে? হ্যাঁ হবে, তবে রেজাল্ট করিমেটটা হলে নতুনদের জন্য বোঝাটা একটু সহজ, বুঝতে পারাটা একটু সহজ। রেজাল্ট করিমেটটা হলে আপনি ত্রিগুণানাথ বন্দ্যোপাধ্যায়টা কিনতে পারেন। জি দীর্ঘাঙ্গিটা প্রথমের দিকে খুব কষ্ট হবে, কিন্তু বাংলা ইংলিশ ভার্সনের সবচেয়ে কাছাকাছি বাংলা অনুবাদ হলো আপনার জি দীর্ঘাঙ্গি বইটা, আচ্ছা। ঠিক আছে? তবে রেজাল্ট করিমেটটা দাম একটু বেশি হলেও ওই বইটা আহ, অনেকটা ভালো, সহজবোধ্যভাবে ব্যাখ্যা সহ দেয়া আছে তো।
একবার মনোযোগ দিয়ে রিডিং পড়তে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। এটা একটু দেখতে হবে। স্যার রেজাউল করিমের কোন বই? অর্গানন অফ মেডিসিন, ডক্টর রেজাউল করিম, অর্গানন অফ মেডিসিন বই। আর যার যে বই নাই, যদি না পান আমাকে বলবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া থেকে বলবেন, বাংলাদেশ থাকলে বাংলাদেশ থেকে বলবেন, আমি বলে দেব ওই জায়গায় যোগাযোগ করে বই নিবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার কাছে বই পাঠানোর ব্যবস্থা করবো। আগে নিজে চেষ্টা করবেন, না পারলে আমাকে বলবেন, রিজনেবল প্রাইসে আপনার বরাবর বই পৌঁছা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছে আজকের আলোচনার উপরে, টপিকস এর উপরে? যে 10টা 11টা ওষুধ আলোচনা হলো সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে আগামী ক্লাসের পরের ক্লাসে। আগামী ক্লাসের পরের ক্লাসে আজকে হচ্ছে 18 তারিখ, তাই না? একটু একটু ইয়া করি আমি। আজকে এপ্রিলের 18 তারিখ। 18 তারিখ, আচ্ছা আগামী দিন 22 তারিখে টিউসডে, 21 তারিখে ক্লাস, আবার 25 তারিখ, আগামী 25 তারিখে ধরেন একটা পরীক্ষা হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। স্যার আমি আব্দুল বাসের স্যার বলছিলাম। জি জি। আমরা যারা নতুন, যাদের আমাদের 2-3টা ক্লাস হয়ে গেছে, তো এর আগে যে ওষুধগুলো পড়ানো হয়েছে, যদি একটা আমি যতটুকু জানতে পারছি যে এর আগে 4টা হয়েছে, আপনি বললেন 10টা। টোটাল ওষুধ 10টা হয়েছে। হ্যাঁ 10টার মতো হয়েছে। আমি কালকে ওটা জানিয়ে দেবো, আমি ওই আলাদা পেপার। হ্যাঁ এখন আগের ওইভাবে তো ওইভাবে দেয়া যাচ্ছে না। ওই 1 বছরের কোর্স, আগামী দিন এই সময় আসলে আপনি ঠিক 1 বছর পূর্ণ হলে ওষুধগুলো পেয়ে যাবেন। ওষুধের তো আসলে শেষ নাই, ঠিক আছে, অসুবিধা নেই। বাইরোটের চলে, তো ক্লাস বাইরোটের চলবে। প্রতি ফেব্রুয়ারিতেই আমার ভর্তি নতুন ভাবে শুরু হয়, চলে এইটা আর কি। আর কারো কোনো, আমি তাহলে রেকর্ডটা ক্লোজ করলাম, ছুটি দিয়ে দিলাম, যারা খুশি চলে যেতে পারবেন, যারা প্রশ্ন উত্তর থাকবে তারা থাকেন। আর একটা কথা ছিল স্যার। জি। যেমন আমরা ওষুধ যখন পড়ি, তখন কিছু কিছু ওষুধের বেশ মেন্টাল সিমটম বলে আমরা দেখি। জি। যে মেন্টালও পাওয়া যায়, তারপরে ফিজিক্যাল জেনারেল সেটাও পাওয়া যায়, আবার পার্টিকুলার সেটাও পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ওষুধ আছে মেন্টালটা ঠিক মতো পাওয়া যায় না, ফিজিক্যাল জেনারেল পাওয়া যায়। এখন আমি যতটুকু পড়ালেখা করছি, আমি তো একেবারে নতুন, তাতে আমি জানতে পেরেছি যে হোমিও চিকিৎসা করতে গেলে মেন্টাল সিমটমটাকে বেশি গুরুত্ব দিতে হয়। এটা বুঝতে পেরেছি। তা অনেক সময় অনেকে বলে থাকেন যে মেন্টাল সিমটম যদি, অর্থাৎ কোন ওষুধের মনস্তত্ত্বটা যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন, তাহলে আপনি যে চিকিৎসা করবেন সেটাতে পালিয়েশন হবে, কিন্তু হবে না, কিওর হবে না। তো সব ওষুধের মনস্তত্ত্ব কিন্তু সেইভাবে পাওয়া যায় না। এই ব্যাপারে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে কিছু বলবেন স্যার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আসলে। দেখেন, আমি যেই আমার কোর্সটা সাজিয়েছি, আমি কিন্তু বারবার বলেছি পলিক্রিস্ট মেডিসিন, মানে এই কথাটা আপনার এই প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অনেক ওষুধ আছে, 4000-এর বেশি ওষুধ রয়েছে আমাদের হোমিও জগতে। কেউ কেউ বলেন 12,000, ওনারা কোন হিসাবে বলেন আমি জানি না। 4000-এর বেশি ওষুধ রয়েছে। অধিকাংশ ওষুধেরই পলিক্রেস্ট না, অধিকাংশ ওষুধেরই মানসিক লক্ষণ নেই। কেন নেই? কারণ ওই ওষুধগুলো ওয়েল প্রুভিং না, কিংবা কোনটা ওয়েল প্রুভিং হলেও মানসিক লক্ষণগুলো পরিস্ফুট হয়নি। এখন যেমন ধরে নেন একটা রোগীর কান ব্যথা নিয়ে আমার কাছে আসলো, একটা উদাহরণ দিচ্ছি আমি। ডান কানে ব্যথা। এখন আমার কনস্টিটিউশন, আমি তাকে খুঁজে পাচ্ছি না। ডান কানে ব্যথা, ডান কানে দিয়ে পুষ পড়ছে, হয়তো প্রচন্ড যন্ত্রণা অনেকদিন ধরে হচ্ছে, অনেক ওষুধ পানি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে খেয়েও কাজ হচ্ছে না। এখন আমি অন্য কোনো সিমটমও উল্লেখ করার মতো পাচ্ছি না, তার ভিতর নাই, কনস্টিটিউশন ওই রকম নাই, কিন্তু রোগী কিন্তু কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব? সেক্ষেত্রে আমাদের হাতে কিছু অস্ত্র থাকে।
মানে এই ক্ষেত্রেও যে আসলে কনস্টিটিউশন মানে চারিত্রিক তারপরে ধাতুগত লক্ষণ যে সব রোগীর মধ্যে সমানভাবে থাকবে তা কিন্তু নাও হতে পারে। ভাইটাল ফোর্স প্রকাশ করেনি, যে কারণেই হোক সেটা ভাইটাল ফোর্স ভালো জানে। সেক্ষেত্রে আমি প্রথম একটা ওষুধ হয়তো মাথায় আসবে, মার্ক পোটো আয়োড একটি ওষুধ আছে। হ্যাঁ, এই ওষুধটি আশা করা যায় রোগীকে হয়তো উন্নতির দিক নিয়ে যাবে। তবে সেখানে যেহেতু মার্কুরিয়াস গ্রুপের একটি ওষুধ, সেক্ষেত্রে মার্কুরিয়াসের কিছু লক্ষণ তার মধ্যে থাকার কথা। অর্থাৎ হুম, একজন দক্ষ বা অভিজ্ঞ হোমিওপ্যাথের দৃষ্টি কোনোভাবে এড়িয়ে যায় না কোনো রোগীর ভিতরের লক্ষণ আচ্ছা, প্রকাশ পায়, কোনো না কোনো ভাবে প্রকাশ পায়। সেই অভিজ্ঞ ডাক্তার কোনো না কোনো ভাবে সেটা খুঁজে পাবে, এবং এরকম কিন্তু অসংখ্য রোগীকে সেই আরোগ্য দিকে নিয়ে গিয়েছি। আবার বাম দিকের কানে হলে মার্ক বি নায়োড একটি ওষুধ আছে। আচ্ছা, এরকম ছোটখাটো কিছু ওষুধ থাকে। আমরা আগে দেখবো যে তার কনস্টিটিউশন কি, আসলে তার লক্ষণ সমষ্টিটা কি, সেটা আমাদের প্রথম কথা। কিন্তু আমরা সব রোগীতে কিন্তু সেরকম পাবো না। কারণ দেখবেন যে এক দৈহিক কিছু রোগ আছে। কিছু হ্যাঁ, রোগী আপনার আমাদের সামনে যখন আসবে, তখন আমরা জি, তাদের লক্ষণ সমষ্টি করতে গিয়ে অনেক অভিজ্ঞ হওয়া সত্ত্বেও এলোমেলো, একদম মানে ভয়ানক এলোমেলো। কোনো ওষুধেরই একটা সঠিক চিত্র আসছে না। এই জি, লক্ষণটা এই ওষুধের, তো ওই লক্ষণটা ওই ওষুধের। তার মানে কি? যদি সেই ডাক্তারটা আসলে অভিজ্ঞ হয়, ক্লাসিক হয়, সে পাচ্ছে না, তার অর্থ হলো তার ভেতরের অবস্থা অত ভালো নয়। ভাইটাল ফোর্স কোনো একটি নির্দিষ্ট ঔষধের লক্ষণ ফুটিয়ে তুলতে পারছে না। জি, পারছে না। তার মানে তার অবস্থা কিন্তু অত ভালো নয়। যেমন ওয়ান ক্যান্সার রোগী সাইডেড এই, ডিজিজ। জি, জি। হ্যাঁ, অন সাইডেড ডিজিজ যেটা, হ্যাঁ। ক্যান্সার বলেন, এইডস বলেন, এই ধরনের কিছু রোগী আছে, রোগ আছে সেগুলার, আবার কি ফোন দেয়? সেই ধরনের কিছু রোগী আছে আ যাদের আপনি অনেক লক্ষণ আপনি পাবেন না শেষ পর্যায়ের দিকে। ১ম এর দিকে কিছুটা থাকে। যতক্ষণ পর্যন্ত রোগ আরোগ্যের সম্ভাবনা থাকবে ভাইটাল ফোর্স ততক্ষণ পর্যন্ত সুস্পষ্ট লক্ষণ প্রকাশ করবে। হুম, কিন্তু যখনই সেই প্রপার হেল্প না পাবে ভাইটাল ফোর্স, তখনই তাকে তো ভিতরে রোগটা তো একদম জাপটে ধরেছে। হয়তো গলা চিপে ধরেছে। শ্বাসরোধ করার অবস্থা ভাইটাল ফোর্স এর। তখন ভাইটাল ফোর্স দুর্বল হবে। সে কি করে চিৎকার করবে যে আমাকে হেল্প করো, হেল্প করো, হেল্প করো। তাই না? সে তো চিৎকারই তার মুখ টেপ দিয়ে আটকায় দিয়েছে। সে তো আর কথা বলতে পারছে না। তাই ওই লক্ষণগুলো আর ফুটে ওঠে না। এর জন্য এই ধরনের রোগীগুলার লক্ষণগুলা সুস্পষ্টভাবে পাওয়া যায় না। ঠিক আছে? জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার 4000 মেডিসিনের মধ্যে পলিক্রিস মেডিসিনের সংখ্যা কত? এই যে আমি যে ৫০ টি পড়াচ্ছি এইগুলাই। এই ৫০ থেকে ৫২, ৫৫ এরকম হবে এই আরকি। হয়তো কারো আসলে তো মূল দেখবেন, মূল ঔষধ ঘুরে ফিরে ২০, ২৫ টা ৩০ টার মধ্যেই থাকে। এখন এটা পলিক্রেস্ট ১০০ র মধ্যে আছে। তবে খুব বেশি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমার কাছে একেকজনের দৃষ্টিকোণ তো একেক রকম। ৫০ থেকে ৫৩ টি ওষুধ আমি দেখেছি আমার দৃষ্টিকোণে। তার মধ্যে থেকে এই ওষুধগুলা নিয়েই আমি এই কোর্সগুলা সাজিয়েছি। এই কয়েকটা ওষুধ যদি ভালোমতো রপ্ত করা যায়, আশা করা যায় যে সে 70-80% রোগী সে আরোগ্যের দিকে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। ঠিক আছে? আব্দুস সালাম ভাই হাত উঠিয়েছেন। ম্যাম আপনার উত্তর পেলেন? জি স্যার। ওকে। জি, আব্দুল সালাম ভাই জি হাত উঠিয়েছেন। প্লিজ বলেন। হ্যালো? হাত উঠালেন তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হ্যালো? কিছু বলবেন? শুনতে পাচ্ছি না। হাত উঠিয়েছেন কিন্তু শুনতে পাচ্ছি না। মিউট করে রেখেছেন।